সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পালানোর সময় অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক আটক। ভারতের জঙ্গলে কলাপাতায় শুয়েছিলেন বিচারপতি মানিক। আটকের পর সেই দীপ্তির সঙ্গে দুর্ব্যবহার নিয়ে যা বললেন বিচারপতি মানিক। আটকের সময় যা পাওয়া গেল বিচারপতি মানিকের কাছে। আওয়ামী লীগের ওপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না, মন্তব্য রনির। ব্যারিস্টার সুমনের নামে হত্যা মামলা। মধ্যরাতে সুইচ গেট খুলে দিয়ে ভারত প্রমাণ করল তারা কখনোই বন্ধু ছিল না। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয়, নির্দেশ তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পালানোর সময় অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক আটক। সিলেটের কানাইঘাট দানা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাত 10টার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে মামলাটি করেন। বিচারপতি মানিক বিজিবির হাতে আটক হওয়ার আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে মানিক জঙ্গলের ভেতরে কলাগাছে পাতায় শুয়ে আছেন। ভিডিওতে বিচারপতি মানিককে একজনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তার কথায় মনে হচ্ছে তখন তিনি ভারতের মধ্যে অবস্থান করছিলেন। এ সময় তার সামনে অবস্থান করা একজনকে মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দিয়ে দেব, পয়সা আমি দেব, আমার ভাই বোন দেবে। জবাবে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নাই, আপনার সেফটি। এরপরেই মানিক বলেন, ওই ফালতু লোক দুটাকে আনিও না, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। অপরদিকে বিচারপতি মানিককে আটকের পর আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন, এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি। সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল, আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে। বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। এর আগে বৃহস্পতিবার সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়। আটকের পর সেই দীপ্তির সঙ্গে দুর্ব্যবহার নিয়ে যা বললেন বিচারপতি মানিক। বিচারপতি মানিককে আটকের পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিজিবির সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা কেন বলেছিলেন জানতে চাইলে মানিক বলেন, এটার জন্য ক্ষমাও চেয়েছি। আওয়ামী লীগের উপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না, মন্তব্য রনির। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। ওই পোস্টে সাবেক সংসদ সদস্য লিখেছেন, জামায়াত নেতা কাদের মোল্লার ছেলের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হওয়ার পর সে তার পিতার লাশ স্পর্শ করে কেঁদেছিলেন, আর এই অপরাধে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়েছিল। মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানকে কেন আয়নাঘরে ঢুকিয়ে রেখেছিল তা আমি জানি না, তবে অনুমান করি পিতার জন্য সে আইনি লড়াই করেছিল।
আর গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমের আয়নাঘরের করুণ কাহিনী শুনলে পশুর চোখেও পানি চলে আসবে। বিএনপি নেতা সালাউদ্দিনের আয়নাঘরে বন্দিদশা এবং পরে ভারতে ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখন আন্দাজ করা যাচ্ছে না। ব্যারিস্টার সুমনের নামে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা নিহত গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাকিব, ব্যারিস্টার সুমন ও ফেরদৌসকে যথাক্রমে মামলার 28 নম্বর, 29 নম্বর ও 55 নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পটুয়াখালী 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ 10ম জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকার পতনের পর বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিক গ্রেফতার হয়েছেন। এর মধ্যে নিউ মার্কেট থানার হত্যা মামলায় 13ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন 14ই আগস্ট পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে মন্তব্য আসিফ মাহমুদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ডম্বুর গেট কি আসলেই খুলে দেওয়া হয়েছে নাকি উপর দিয়ে পানি উপচে এসেছে তা তদন্ত করে দেখা হবে। ভারতের সঙ্গে আমাদের পানির ন্যায্য হিস্যা, পানি চুক্তি সহ সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে অতীতের কোনো চুক্তি করা থাকলেও তা পুনর্বিবেচনা করা হবে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ত্রাণ কার্যক্রমের মাধ্যমে গণহত্যায় জড়িতদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ছাত্র জনতা গণহত্যায় জড়িতদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন। হাসনাত বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্টদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট সবসময় জারি রাখতে হবে। তিনি আরো বলেন, আমাদের বন্যার দিকে ব্যস্ত রেখে 2024-এর পরাজিত শক্তি যেন কিছু ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন।